गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমি এই ভিডিওয় তোমাদের জন্য নিয়ে এসেছি যে টপিক সেটা হচ্ছে যে কেমিক্যাল কম্পোনেন্ট অফ ক্রোমোজোম, ক্লাস 12 থেকে 5 নম্বর অধ্যায়ের, অর্থাৎ যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কি কি। তাহলে আমরা এই ভিডিও দেখে নেব যে ক্রোমোজোম যে গঠিত হয় তার রাসায়নিক উপাদানগুলো কি কি, অর্থাৎ কি কি রাসায়নিক উপাদান নিয়ে ক্রোমোজোম গঠিত হয়। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো প্রথমত যেটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মেনলি আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটে পার্ট। একটা হচ্ছে প্রোটিন, আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে আয়ন। ক্রোমোজোমের হচ্ছে মেনলি তিনটে পার্ট, আর তিনটে রাসায়নিক উপাদান থাকে। একটা হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে আয়ন। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড একটু বিস্তৃত বর্ণনা করতে হবে, তাহলে আমরা প্রথমে দেখে নেবো কি আয়নগুলো কি কি থাকে। তো আয়ন থাকে মাত্র দুই রকমের, একটা হচ্ছে Ca++, আর এটা হচ্ছে Mg++, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন। তারপরে আমরা চলে আসি তাহলে প্রোটিন। প্রোটিন যে আছে, এই প্রোটিন আবার হয় দুই রকমের, হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন। হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন। হিস্টোন যে প্রোটিন আছে, এই হিস্টোন প্রোটিনের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে 5 রকমের হিস্টোন প্রোটিন থাকে। 5 রকম হিস্টোন প্রোটিনগুলো কি কি? হিস্টোন প্রোটিনের ভাগগুলো, এক নম্বর হচ্ছে H1 হিস্টোন, দ্বিতীয় হচ্ছে H2A, তারপর 3 নম্বর হচ্ছে H2B, H3 আর হচ্ছে H4। তাহলে এই 5 রকমের আমরা হিস্টোন প্রোটিন পেয়ে যাব, H1, H2A, H2B, H3 অ্যান্ড H5। মানুষের যদি ক্রোমোজোম দেখি তাহলে এই 5টা হিস্টোন থাকে, কিন্তু পাখির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে একটা ব্যতিক্রম হবে, এই H1 এর জায়গাতে H5 হিস্টোন থাকবে। পাখির ক্ষেত্রে H1 থাকে না, তার পরিবর্তে থাকে H5। এবং এই হিস্টোন প্রোটিনগুলো যে অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি? তাহলে হিস্টোন প্রোটিনে থাকে 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড। সেই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি? তাহলে হিস্টোনের যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড হিস্টোনের থাকে যেগুলো, এক নম্বর হচ্ছে লাইসিন, 2 নম্বর হচ্ছে আর্জিনিন, আর 3 নম্বর হচ্ছে হিস্টিডিন। তাহলে হিস্টোনের ক্ষেত্রে 3 রকমের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাবো, লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন। এবার হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন হচ্ছে যে অংশগুলো থাকে হচ্ছে স্ক্যাফোল্ডিং যে প্রোটিন, আর হচ্ছে হাই মোবিলিটি গ্রুপ। তাহলে এখানে থেকে হচ্ছে কটা অংশ? স্ক্যাফোল্ডিং, আর হচ্ছে
হাই মোবিলিটি গ্রুপ, HMG, হাই মোবিলিটি গ্রুপ। আর কিছু থাকে এনজাইম, সাম এনজাইম। এবং এখানে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে সেগুলো হচ্ছে 2 রকমের। তাহলে দুই রকমের অ্যামিনো অ্যাসিড থাকে। এক নম্বর হচ্ছে ট্রিপ্টোফান, আর একটা হচ্ছে টাইরোসিন। এবং হিস্টোন প্রোটিনকে বলা হয় কি ক্ষারীয় প্রোটিন। হিস্টোন বলা হয় ক্ষারীয়। যেহেতু H1, H2A, H2B, H3 এবং H4 এইগুলো হচ্ছে কি থাকে, এবং এর সঙ্গে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন থাকে। এগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতি, তাই এটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন। এবং নন হিস্টিডিনটা হচ্ছে আম্লিক প্রোটিন। যেহেতু কি থাকে ট্রিপ্টোফান এবং টাইরোসিন থাকে। তাহলে এই হয়ে গেল যে প্রোটিন কী কী থাকছে আমরা দেখে নিলাম। তারপরে আমরা চলে আসবো নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড আমাদের জানা আছে 2 রকমের হয়। নিউক্লিক অ্যাসিড কী কী হয় 2 রকমের? এটা হচ্ছে ডিএনএ আর এটা হচ্ছে আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড যদি আমরা দেখি, তাহলে নিউক্লিক অ্যাসিড পেয়ে যাবো আমরা 2 ধরনের নিউক্লিক অ্যাসিড। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে তাহলে ডিএনএ কি কি থাকে? ডিএনএ যে গঠনগত উপাদান, ডিএনএ গঠনগত উপাদান আমরা পেয়ে যাবো আবার 3টে অংশ। ডিএনএতে আমরা পেয়ে যাবো 3টে অংশ। একটা হচ্ছে সুগার, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। আর পেয়ে যাবো হচ্ছে ফসফেট, আর একটা পেয়ে যাবো হচ্ছে নাইট্রোজেন বেস, N2 বেস। তাহলে ডিএ থেকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট বা ফসফরিক অ্যাসিড বলতে পারি আমরা, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। এই 3টে অংশ নিয়ে হচ্ছে ডিএনএ গঠিত। এবার নাইট্রোজেন বেস যে আছে এর মধ্যে আমরা দেখতে পাবো 2টো অংশ। নাইট্রোজেন বেসের মধ্যে হচ্ছে 2টো অংশ থাকে। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে হচ্ছে 2টো আবার নাইট্রোজেন বেস থাকে। পিউরিন হচ্ছে 2টো অ্যাডেনিন আর গুয়ানিন, গুয়ানিন। আর হচ্ছে পিরিমিডিন হচ্ছে 2টো থাকে নাইট্রোজেন বেস, সাইটোসিন আর হচ্ছে থাইমিন। সাইটোসিন আর থাইমিন। তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ আর আরএনএ 2 রকমের। ডিএনএর মধ্যে আবার 3টে উপাদান থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট বা ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস 2 রকমের হয়, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে 2টো বেস থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন। সাইটোসিন আর পিরিমিডিন থাকে 2টো, সাইটোসিন আর থাইমিন। এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনো ভাগ নেই। ডিএনএতে যেমন থাকে আরএনএতেও সেম টু সেমই থাকে। এবার আমরা দেখে নেব আরএনএ। আরএনএতেও সেম একই ধরনেরই সব কিছু থাকে, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড এবং
ডিঅক্সি রাইবো সুগারের জায়গাতে থাকে হচ্ছে রাইবো শর্করা। তাহলে এক জায়গাতে আমরা চেঞ্জ পাবো, যেটা হচ্ছে আয়নের ক্ষেত্রে দেখতে পাবো, সেটা হচ্ছে এরও 3টে উপাদান, তার মধ্যে ফসফেট থাকছেই, একটা হচ্ছে রাইবো সুগার, রাইবোজ সুগার, আর হচ্ছে ফসফেট একই থাকবে, আর হচ্ছে নাইট্রোজেন যে বেস আছে, এই নাইট্রোজেন বেস N2 বেস। এই নাইট্রোজেন বেসে শুধু এক জায়গাতে চেঞ্জ আছে, পিউরিন ঠিক থাকবে, পিউরিনটা অ্যাডেনিন আর গুয়ানিন থাকবে, শুধু পিরিমিডিনের জায়গাতে থাইমিনের জায়গাতে চেঞ্জ হবে, যেটা হবে ইউরাসিল। তাহলে এখানে চেঞ্জ হয়ে যেটা হয়ে যাবে আয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউরাসিল। তাহলে আমরা পেয়ে গেলাম ক্রোমোজোমের একটা আউটলুক স্ট্রাকচার, অর্থাৎ কী কী কম্পোনেন্ট দিয়ে গঠিত। তাহলে আমি একবার পুরোটা বলে দিচ্ছি। ক্রোমোজোমের গঠনের প্রথমত 3টে উপাদান দেখতে পাবো, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে আয়ন অর্থাৎ ধাতব আয়ন। প্রোটিন আবার হয় 2 রকমের, হিস্টোন প্রোটিন অর্থাৎ ক্ষারীয়, নন হিস্টোন অর্থাৎ আম্লিক প্রোটিন। হিস্টোন প্রোটিনগুলো 5 রকমের হয়, H1, H2A, H2B, H3, H4। এবং পাখির ক্ষেত্রে একটা চেঞ্জ হয়, যেটা হচ্ছে H1 এর জায়গাতে H5, এটা কার ক্ষেত্রে হচ্ছে বার্ড। পাখির ক্ষেত্রে শুধু H1 এর জায়গাতে H5 থাকে। এবার হিস্টোনের ক্ষেত্রে যে অ্যামাইনোগুলো থাকে সেগুলো হচ্ছে 3 রকমের, লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন। নন হিস্টোনের মধ্যে কী থাকে, নন স্ক্যাফোল্ডিং থাকে, HMG অর্থাৎ হাই মোবিলিটি গ্রুপ থাকে, আর কিছু এনজাইম থাকে। অ্যামাইনোগুলো হয় 2 রকমের, ট্রিপ্টোফান আর টাইরোসিন। এবার চলে আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 রকমের হয়, ডিএনএ আর আরএনএ। ডিএনএ এর মধ্যে হচ্ছে 3 রকমের গঠনগত আমরা উপাদান পেয়ে যাব, ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট বা ফসফরিক অ্যাসিড, আর নাইট্রোজেন বেস। ফসফেটের কোনো ভাগ নেই, ডিঅক্সিরাইবোজের কোনো ভাগ নেই। নাইট্রোজেন বেসের মধ্যে 2টো ভাগ আছে, পিউরিন আর পিরিমিডিন। এবার পিউরিনের মধ্যে 2টো ভাগ আছে আবার, অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডের মধ্যে 2টো ভাগ আছে, সাইটোসিন আর থাইমিন। এবার হচ্ছে আরএনএ। আরএনএ যদি দেখি তাহলে ডিঅক্সিরাইবোজ জায়গাতে সুগার চেঞ্জ আছে, হচ্ছে রাইবোজ সুগার, ফসফেট তো ফসফেটই থাকছে বা ফসফরিক অ্যাসিড, আর নাইট্রোজেন বেসের জায়গায় শুধু এক জায়গাতে চেঞ্জ আছে, যেটা হচ্ছে থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। এ হচ্ছে ক্রোমোজোমের গঠন, অর্থাৎ কি কি উপাদান নিয়ে গঠিত। এবার এখানে আমরা দেখে নেব যে নিউক্লিওজোম কি। নিউক্লিওজোম, নিউক্লিওজোম কাকে বলবো আমরা? তো আমি দেখি এখানে নিউক্লিওজোম। নিউক্লিওজোম কি, অর্থাৎ আমরা যে হিস্টোন প্রোটিনগুলো পেলাম, সেই হিস্টোন প্রোটিনগুলো কী কী ছিল? H1, H2A, H2B, H3 আর H4। 5 রকমের হিস্টোন ছিল, তার সঙ্গে 200 বেস পেয়ার, নাইট্রোজেন বেস এবং লিঙ্কার ডিএনএ প্লাস লিঙ্কার ডিএনএ যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে কি নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি দিয়ে তৈরি হচ্ছে? হিস্টোন, এই 8টা মিলে হচ্ছে হিস্টোন অক্টোমার তৈরি হয়, তার সঙ্গে H1 হিস্টোন, 200 বেস পেয়ার নাইট্রোজেন বেস এবং লিঙ্কার ডিএনএ, সমস্ত কিছু মিলে তৈরি হচ্ছে নিউক্লিওজোম। তাহলে আমরা নিউক্লিওজোমের যে সংজ্ঞা তাহলে কী বলবো? ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে গঠনগত একক হিস্টোন অক্টোমার, H1 হিস্টোন এবং 200 বেস পেয়ার নাইট্রোজেন দ্বারা গঠিত
যে অঙ্গাণু বা অংশ সেটাকে বলছি আমরা কি নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোমের গঠনে আমরা পেয়ে যাচ্ছি হিস্টোন অক্টোমার, এটা বলা হিস্টোন, এইটি মিলে হচ্ছে হিস্টোন অক্টোমার। হিস্টোন অক্টোমার কারণ এগুলো সবটি ডবল ডবল থাকে, দুটো 2A B, দুটো 2A 2 3 2 হচ্ছে 4 4 এগুলো 8টা হয়ে যায়, তাহলে তার জন্য বলা হয় হিস্টোন অক্টোমার। নিউক্লিওজোমের গঠনে আমরা যেগুলো অংশগুলো পেয়ে যাব সেগুলো আমরা দেখে নিই নিউক্লিওজোম কিভাবে তৈরি আছে। তাহলে এখানে একটা হিস্টোন অক্টোমার, পরপর দুটো করে হিস্টোন, 1 2 3 4 6 7 8। তাহলে H1, এটাও H2, এটাও H2, H3, H4, H4, H2A, H2B, H2B যদি ভাবে সাজানো থাকে। এটা হচ্ছে হিস্টোন অক্টোমার, এটা হচ্ছে হিস্টোন অক্টোমার। তার সঙ্গে একটা কোর ডিএনএ, অর্থাৎ এখান থেকে ডিএনএ যে প্যাচ হবে পনে 2 প্যাচ, একটা আমরা প্যাচ দেখতে পাবো। তাহলে এখান থেকে একটা প্যাচ, যেটা হচ্ছে পনে 2 প্যাচ ডিএনএ। তাহলে এই মিলে হয়ে যাচ্ছে কি একটা হিস্টোন অক্টোমার, বা আমরা এইভাবে দেখতে পারি, এটা মিলে হলো একটা হিস্টোন অক্টোমার এবং এটা হচ্ছে কোর ডিএনএ। এটা হচ্ছে কোর ডিএনএ এবং এই কোর ডিএনএ সাথে এই পাশে একটা যুক্ত হচ্ছে হিস্টোন, যেটা হচ্ছে H1 হিস্টোন। এই সমস্ত মিলে তৈরি হলো কি নিউক্লিওজোম। এবং এর সাথে যদি আর একটা হিস্টোন যোগ হয়, যদি আর একটা হিস্টোন যোগ হয়, এখানে আর একটা হিস্টোন যোগ হয়, তাহলে এটাকে বলছি আমরা লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ অর্থাৎ এখানে আবার একটা নিউক্লিওজোম, আবার এখান থেকে একটা নিউক্লিওজোম, এইভাবে পরপর নিউক্লিওজোমগুলো কি হয় যুক্ত, আবার এখান থেকে একটা নিউক্লিওজোম পরপর যুক্ত হবে। তাহলে এগুলো হচ্ছে লিঙ্কার ডিএনএ। তাই হিস্টোন অক্টোমারের সাথে আবার এই যে নিউক্লিওজোম তৈরি হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি হিস্টোন অক্টোমার, তার সঙ্গে হচ্ছে কোর ডিএনএ, যেটা 1/3 প্যাচ, অর্থাৎ পনে 2 প্যাচ দিয়ে ঘেরা থাকে। এবং বাইরের দিকে একটা হিস্টোন 1 যে প্রোটিনটা থাকে। সমস্ত কিছু মিলে আর 3টে অংশ হচ্ছে হিস্টোন অক্টোমার, H1 এবং হয়ে গেল কোর ডিএনএ, তার সাথে সাথে লিঙ্কার ডিএনএ, সমস্ত কিছু মিলে তৈরি হলো একটা নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমগুলো আরও পাশাপাশি যুক্ত হয়ে একটা সুতোর মতো অংশ তৈরি করে, যেটা হচ্ছে ক্রোমাটিন সূত্র। আমরা ক্রোমের মধ্যে পড়েছি ক্রোমাটিন সূত্র, সেটা হচ্ছে এই নিউক্লিওজোম দ্বারা তৈরি হয়ে থাকে। এবং এই নিউক্লিওজোম দ্বারা তৈরি যে ক্রোমাটিন সূত্র যে তৈরি হয়, সেটা একটা মডেল দ্বারা বর্ণনা করা হয়, যেটা হচ্ছে কি সোলেনয়েড মডেল। তাহলে আমরা দেখে নেবো, তার আগে দেখে নিই এখানে বেস পেয়ারগুলোর কথা হচ্ছে। তাহলে এখানকার মোট হচ্ছে হিস্টোন অক্টোমার, তার সাথে হচ্ছে এইটুকু পুরোটা যদি আমরা ধরি তাহলে হচ্ছে 146 বেস পেয়ার, এবং হিস্টোন সহ যেটা হয় সেটা হচ্ছে 166 বেস পেয়ার, এবং এই লিঙ্কার ডিএনএ থাকে হচ্ছে 60 বেস পেয়ার প্রায়। তাহলে টোটাল বেস পেয়ার হচ্ছে 200 বেস পেয়ার। এই হচ্ছে হিস্টোনের টোটাল, অর্থাৎ নিউক্লিওজোম টোটাল বেস পেয়ার হচ্ছে কত 200 বেস পেয়ার। তাহলে হয়ে গেল নিউক্লিওজোমের গঠন। এবার আমরা দেখে নেব সোলেনয়েড মডেল কিভাবে তৈরি হচ্ছে। সোলেনয়েড মডেল, তাহলে সোলেনয়েড মডেল কি, যে হিস্টোন যে অক্টোমারগুলো
পাশাপাশি অবস্থান হয়ে ঘনীভূত হয় এবং ঘনীভূত হতে হতে কি করে তারা পরস্পর যুক্ত হয়ে যায় এবং পরস্পর যুক্ত হয়ে তৈরি করে ক্রোমাটিন সূত্র। তাহলে এরকমভাবে একটা নিউক্লিওজোম ছিল, তার সঙ্গে আরেকটা নিউক্লিওজোম যুক্ত হলো, এভাবে নিউক্লিওজোমগুলো কী হয় পরপর যুক্ত হয়, নিউক্লিওজোম পরপর যুক্ত হয় দিয়ে একটা সূত্রের মতো অংশ তৈরি করে, যেটা বলা হয় কি ক্রোমাটিন সূত্র বলা হয়। তাহলে এরকমভাবে একটা নিউক্লিওজোম, তাহলে একটা নিউক্লিওজোম যখন থাকে এর দৈর্ঘ্য হয় হচ্ছে 10 ন্যানোমিটার। এইভাবে কতগুলো নিউক্লিওজোম যুক্ত হয়ে তৈরি করে সুপার কয়েল, যেটা হচ্ছে 13 ন্যানোমিটার। এই 13 ন্যানোমিটার অর্থাৎ এখানে প্রায় থাকে 6 থেকে 7টা নিউক্লিওজোম থাকে, 6 থেকে 7টা নিউক্লিওজোম থাকে। এবার এই নিউক্লিওজোমের সংখ্যা আরও যখন বেড়ে যাবে তখন তৈরি হয়ে যাবে সোলেনয়েড গঠন, যার মান হবে 300 ন্যানোমিটার। এবার এখান থেকে তৈরি হয়ে যাবে সুপার সোলেনয়েড, যার দৈর্ঘ্য হয়ে যাবে 700 ন্যানোমিটার, বা যেটা আমরা বলতে পারি যে ক্রোমাটিড সূত্র। এবার এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেটাফেজ ক্রোমোজোম, মেটাফেজ ক্রোমাটিন। এর দৈর্ঘ্য হয়ে যাবে 1400 ন্যানোমিটার। এটা দেখতে হবে যেমন আমাদের ক্রোমোজোম থাকে, এরকম গঠন হয়ে যাবে। তাহলে আমরা সোলেনয়েড মডেল বলতে কি বুঝি? তাহলে নিউক্লিওজোমগুলো যত বেস পেয়ার থাকছে 10 ন্যানোমিটার, তারপরে সুপার কয়েল হয়ে যাচ্ছে 30 ন্যানোমিটার। তাহলে সোলেনয়েড মডেল হয়ে গেল 300 ন্যানোমিটার, সুপার সোলেনয়েড মডেল হয়ে যাচ্ছে 700 ন্যানোমিটার, এবং মেটাফেজ যে ক্রোমাটিন সেখানে তার দৈর্ঘ্য যাচ্ছে কত 1400 ন্যানোমিটার, 1400 ন্যানোমিটার, এবং এটা দেখতে হচ্ছে একটা মেটাফেজ ক্রোমোজোমের মতো। এবং এই ক্রোমোজোমটাকে যখন একটা কোষের মধ্যে প্রবেশ করানো হয়, নন স্ক্যাফোল্ডিং যে প্রোটিন থাকে যে ক্রোমোজোমের মধ্যে, এভাবে তারা পরপর পেঁচিয়ে অবস্থান করে। অর্থাৎ এইভাবে প্যাচ হয়ে কাছাকাছি এসে একটা ঘনীভূত হতে শুরু করে কি একটা সুপার সোলেনয়েড মডেল তৈরি করে। তাহলে এইভাবে একটা সোলেনয়েড মডেল তৈরি হয় এবং পরবর্তীকালে এই স্ট্রাকচারটা দ্বারাই হচ্ছে মেটাফেজ ক্রোমোজোমের অর্থাৎ ক্রোমাটিনের মতো। তাহলে এই হচ্ছে আজকের আমার আলোচনার বিষয়। যদি তোমাদের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।